আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ রাজিবুল হক তালুকদার। আজকে আমরা আসলে যে লং কেস ধারাবাহিকতায় কিছু আমরা লং কেস নিয়ে আসলে আলোচনা করতেছিলাম, সেটা নিয়ে আসলে একটা কেস হিসেবে আসলে আমরা কেসগুলা লং কেসগুলা কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটার হিসেবে আসলে আমরা কিছু ক্লাস আমরা নিচ্ছিলাম। আমরা সিএ স্টোমাক সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক, আসলে এটা একটা কমন টপিক। এটা আসলে সত্য কথা বলতে কি এটা একটা মানে খুব কমন। আসলে এই পেশেন্ট গুলো আমরা আসলে এখন ইয়েতে আমাদের এই পেশেন্ট গুলো সবচেয়ে বেশি থাকে। লং কেস হিসেবে দেখা যাচ্ছে যে যদি আসলে 12 থেকে 14 জন পরীক্ষা দেয়, তার মধ্যে দেখা যায় যে 6টা কেসই থাকে যে এই জাতীয় কেস, অর্থাৎ গলস্টোন ডিজিজ রিলেটেড যে পেশেন্ট গুলো আসলে এই রিলেটেড পেশেন্ট গুলো আসলে বেশি থাকে। সেটার ধারাবাহিকতায় আজকে আমরা আসলে যে ক্রনিক পলিসিস্টাইটিস বা অনেক সময় গলস্টোন ডিজিজ বা অনেক সময় দেখা যায় যে কোলিলিথিয়াসিস, এই হিসেবে আসলে এইভাবে থাকে। আসলে এটা প্রেজেন্টেশনের উপরে আসলে নির্ভর করে কোনটা আসলে আমরা প্রেজেন্ট থাকে বা কেসটা কি থাকে সেই রিলেটেড আসলে আমাদের কেসগুলা হয়। তাহলে আসলে আমরা আসলে শুরু করি। আসলে একটা লং কেসে কিন্তু একটু সুবিধা আছে। লং কেসটা যদি স্যার আসলে প্রেজেন্টেশনটার উপরে নির্ভর করে, আর সেই রিলেটেড আসলে এক দুইটা এক্সামিনেশন স্যার আসলে দেখতে চায়। এই জন্য লং কেসে কিন্তু একটা টাইম পাওয়া যায়। আমি আগেও বলেছি যে 40 মিনিটের মতো টাইম পাওয়া যায়। এই জন্য আস্তে ধীরে যদি আমরা সুন্দর মতো যদি আসলে কেসটা যদি আমরা খাতায় যদি লিখতে পারি এবং প্রেজেন্টেশনের সময় এর স্যালিয়েন্ট ফিচারটা যদি আমরা সুন্দর মতো স্যারকে কাছে প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু দেখা যায় যে 70 to 80% কাজ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আর বাকি কাজটা যেটা স্যার এক দুইটা ক্রস এক্সামিনেশন করে এবং কিছু এক্সামিনেশন স্যাররা দেখতে চায়, তাহলে দেখা যাচ্ছে যে একটা শর্ট কেসে যেভাবে আমাদের একটা খুব টাইম লিমিটেড মধ্যে আমাকে করতে হয়, কিন্তু লং কেসের মধ্যে কিন্তু আমাদের একটা টাইম, একটা লং ডিউরেশন থাকতেছে। তাহলে আমাদের একটা টাইম থাকতেছে। তাহলে আমরা যদি সুন্দর মতো যদি কেসটা যদি আমরা লিখতে পারি এবং প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অর্ধেক কাজ বা দেখা যাচ্ছে যে 70% কাজ হয়ে যাচ্ছে এর মধ্যে। তাহলে আমাকে প্রেজেন্টেশনটা ঠিকমতো সার্ভ করতে হবে। আর স্যাররা এই রিলেটেড বা ওইটার কাছাকাছি কিছু এক্সামিনেশন স্যাররা দেখতে চায়। এই হলো আসলে লং কেস। একটু যখন স্যাররা যখন ক্রস কোশ্চেন গুলা করে, একটু আমরা চুপ না থেকে তার রিলেটেড যে অ্যান্সার গুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আশা করি এই লং কেসের মোটামুটি এই কথাগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমরা আসলে শুরু করতেছি লং কেসটা। তাহলে দেখেন একটা লং কেস যখন শুরু হবে, একটা নরমাল যে কেসে আমাদের যা থাকে, ঠিক আছে, পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, প্রতিটার কিন্তু আমাদের যাতে পয়েন্টগুলো যাতে বাদ না যায়, এটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে যে পয়েন্টগুলো আছে এবং প্রতিটা পয়েন্টের কিন্তু গুরুত্ব আছে। যে আসলে এখানে নাম, বয়স, তার জেন্ডারটা সবসময় কিন্তু নাম দিয়ে কিন্তু অনেক সময় জেন্ডারটা ইয়ে করা যায় না। তার অকুপেশনে একটা গুরুত্ব আছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ডিজিজের সাথে অকুপেশনের রিলেটেড আছে, ঠিক আছে। তার অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট, আসলে সে আসলে কোথায় পার্মানেন্টলি থাকে, কিছু কিছু ডিজিজের সাথে সারা এগুলো জানতে চায়। আর আমি আবার একটা ইয়েটা আবার একটু রিপিট করতেছি যে আসলে লং কেসে আসলে হিস্ট্রি রাইটিং এর আসলে গুরুত্বটা কি, এটা কিন্তু কোন কোন স্যাররা জিজ্ঞেস করে যে এত কষ্ট করে আমরা হিস্ট্রি লিখবো। মেন কথা হলো আসলে পেশেন্ট ম্যানেজমেন্ট। একটা পেশেন্ট ম্যানেজমেন্টে বলা হয় যে 50 to 60% হলো লং কেস। কারণ একটা ডিজিজ ডায়াগনোসিস করতে গেলে তাকে অবশ্যই তার হিস্ট্রিটা আমাকে প্রপারলি দেখা যাবে এবং ডায়াগনোসিসের মাধ্যমেই কিন্তু আমাদের ডিজিজের আমরা ধার প্রান্তে চলে যেতে পারি। তো তারপর আমাকে বিভিন্ন ইনভেস্টিগেশন আমাকে সাপোর্ট করবে। তাহলে এভাবে করে আসলে আমাদের লং কেসের প্রথম গুরুত্বটা যা ইম্পর্টেন্সটা রাইটিং এর, সেটা হলো যে আমাদের পেশেন্ট ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের একটা ডায়াগনোসিস লাগে। সেই ডায়াগনোসিসের ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো লং কেস বা আমাদের রাইটিং হিস্ট্রি। তারপরে আমরা বলবো যে এটা ইম্পর্টেন্স হলো মেডিকেল লিগাল পারপাস, কারণ আমাকে কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল লিগাল পারপাসের জন্য বিভিন্ন আদালতে যদি ডকুমেন্টেশন না থাকে, তাহলে কিন্তু আমাদের এই আমাদের অনেক সময় পেশেন্ট ক্লেম করতে পারে আমার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। আর লাস্টলি যেটা একটা ডকুমেন্টেশন, তাহলে ডকুমেন্টেশন ফর ফার্দার ম্যানেজমেন্ট বা ফার্দার অডিট, তাহলে এই কয়টা ইম্পর্টেন্স কথা আমাকে বলতে হবে। তারপরে আমরা বলি একটা হিস্ট্রির মাধ্যমে একটা পেশেন্টের সাথে হৃদ্যতা এবং তার আমরা আরো ক্লোজলি তার মাধ্যমে একটা একটা ইন্টারঅ্যাকশনটা আরো বাড়বে। তাহলে এইগুলো তার ইম্পর্টেন্স অফ রাইটিং হিস্ট্রি। এরপর আসে কি চিফ কমপ্লেন।
তাহলে চিফ কমপ্লেন্টটা আসলে কি, আসলে এটা কিভাবে লিখতে হয়, ঠিক আছে, তার কিছু ক্রাইটেরিয়া আছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রাইটেরিয়া গুলো আসলে চিফ কমপ্লেন্টে কি কি ক্রাইটেরিয়া থাকবে, এটা আসলে আমরা অ্যাকর্ডিং টু দা ডিউরেশন অনুসারে আসলে আমরা লিখে থাকি যে আসলে চিফ কমপ্লেন্টটা অ্যাকর্ডিং টু দা ডিউরেশনের মতো ডিউরেশন অনুসারে হবে। সাধারণত অনেক সময় দুই ভাবে আসলে ক্রোনোলজি আসলে মেইনটেইন করি, আমরা যেটা মেইনটেইন করি অ্যাকর্ডিং টু দা ডিউরেশন। তারপরে আসেন কি, এটা পেশেন্টের ওন ল্যাঙ্গুয়েজে হতে হবে। এখানে সাধারণত ট্রাই টু অ্যাভয়েড আমরা মেডিকেল টার্ম। আর সাধারণত দেখা যাচ্ছে যে চিফ কমপ্লেন্ট যে দুইটা কি তিনটা, হাইয়েস্ট চারটা হতে পারে, কিন্তু পাঁচটা আমরা কখনো লিখবো না, এবং এটা সব সময় পয়েন্ট আকারে লিখবো। এখানে কোনো ওই যে একটা প্যারার মধ্যে হবে তা কিন্তু না, চিফ কমপ্লেন্ট হবে সব সময় পয়েন্ট দিয়ে 1 2 3 হাইয়েস্ট 4, কিন্তু কখনোই পাঁচটা হবে না। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর চিফ কমপ্লেন্টটা হতে হবে যে একটা ডিজিজটাকে যাতে রিফ্লেক্ট করে, সারা যাতে চিফ কমপ্লেন্টটা পড়লেই যাতে বুঝতে পারে যে আসলে আমি কোন ডিজিজটা আসলে ডিল করতেছি। তাহলে আসেন যে আমাদের যে কেসটা আমরা বলতেছিলাম যে আমাদের যে লং কেসের যে আমরা বলতেছিলাম যে ক্রনিক পলিসিস্টাইটিস, তাহলে দেখা যাচ্ছে যে এই যে দেখেন না যে আমরা এখানে নামগুলো ইউজ করেছি যে রিকারেন্ট অ্যাটাক অফ পেইন ইন দা রাইট আপার অ্যাবডোমেন। তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু রাইট হাইপোকন্ড্রিয়াক বলি না, কারণ এখানে মেডিকেল টার্ম ইউজ করা যাবে না। তাহলে রিকারেন্ট অ্যাটাক অফ পেইন বা রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন ফর 1 ইয়ার, সেন্সেশন অফ ফুলনেস আফটার মিল ফর সেম ডিউরেশন, অর্থাৎ খেলে দেখা যাচ্ছে যে পেটটা ভরা ভরা লাগতেছে, আর দেখা যাচ্ছে যে পেইন হচ্ছে দুইটাই তার 1 বছর ধরে। তাহলে দেখেন চিপ পয়েন্ট আকারে চিপ এটা আমরা বললাম। তারপরে তাহলে চিফ কমপ্লেন্টটা পরে আমাদের ইলনেস, তাহলে চিফ কমপ্লেন্টের পরে আমাদের যে নেক্সট যে কম্পোনেন্টটা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা এখানে কিন্তু আমরা যখন এক্সপ্লেনেশন করব প্রতিটা যে কমপ্লেন্ট ছিল, যে আমাদের যে রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন ছিল, ঠিক আছে, সেটা আমরা আসলে ইলাবোরেট করতে হবে। পেইনের কিছু ক্রাইটেরিয়া আছে সেটার কথা বলতে হবে, এবং তার ডিউরেশনটা আমরা আরো এক্সপ্লেন করব। তার কোনো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর বা রিলিভিং ফ্যাক্টর আছে কিনা, তার কোনো রেডিয়েশন আছে কিনা, পেইনের ইন্টেন্সিটিটা কিভাবে এবং কিভাবে হচ্ছে, সেই কথাগুলো কিন্তু আমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে এটাই হলো আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তাহলে যখন আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস আসবে, তখন আমরা আসলে কিভাবে এটা প্রেজেন্ট করব, সেটাই হলো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তাহলে আমাদের চিফ কমপ্লেন্ট যেটা ছিল সেটাকে এখন আমাকে ইলাবোরেট করতে হবে। এখন পেইন যেটা ছিল, তাহলে পেইনের যে অ্যাকচুয়াল সাইটটা সেটা আমাকে বলতে হবে, তার ডিউরেশনটা আমাকে বলতে হবে, তারপরে তার ইন্টেন্সিটিটা কি সেটা আমাকে বলতে হবে, তারপরে রেডিয়েশন আছে কিনা সেটা আমাকে বলতে হবে, এরপরে তার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর এবং রিলিভিং ফ্যাক্টর সেটা আমাকে বলতে হবে, এবং লাস্টলি পেইনের সাথে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা। অনেক সময় দেখা যায় যে যখন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হয় তখন কিন্তু তার একটা ভমিটিং একটা টেন্ডেন্সি দেখা যায় বা নরসিয়া দেখা যায়, বা অনেক সময় দেখা যায় পেইনের সাথে কিন্তু অনেক সময় দেখা যায় যে ফিভারও থাকে। তাহলে অ্যাসোসিয়েটেড সেটা আছে কিনা সেটাও আমাকে কিন্তু বলতে হবে। এবং পেইনের সাথে যে ভমিটিং এর যে সম্পর্ক, সাধারণত পেইন যখন হয়, সিভিয়ার পেইন হয়, তখন আমাদের যে ব্রেইনে যে ভমিটিং সেন্টার আছে সেটাতে ট্রিগার করে, এবং এর ফলে দেখা যায় যে পেইনের জন্য একটা ভমিটিং টেন্ডেন্সি বা নরসিয়া টেন্ডেন্সি দেখা যায়। তাহলে আসেন আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের। তাহলে আমরা নরমালি যেভাবে করি সেভাবে বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট স্টেটমেন্ট, পেশেন্ট ওয়াজ রিজনেবলি ওয়েল 1 year back, then she complains of, এভাবে আমরা শুরু করতে পারি, but this 35 years female lady presented with history of recurrent attack of pain in the right hypochondriac region for 1 year. Pain started in the right half of the abdomen 1 year back, which was sudden in onset. তাহলে প্রথম তার যেটা ছিল একটা পেইন হয়েছিল, the pain was colic in nature, তার নেচারটা আমরা বলতেছি severe in intensity and was relieved by analgesics. তাহলে দেখেন এই যে পেইনের আমরা যখন শুরু করলাম, তাহলে পেইনটা তার প্রথম যখন পেইনটা হয়েছিল তার ক্রাইটেরিয়াটা কিন্তু আমরা এখানে বললাম, এবং পেইন radiates to the back of right side of the chest and
রাইট শোল্ডার রিজিয়ন। তাহলে দেখা যাচ্ছে যে তার রেডিয়েট করতেছে ডাইরেক্টলি থ্রু দা ব্যাক না, এটা কি হচ্ছে তার রাইট সাইড দিয়ে চেস্টের ভিতর দিয়ে তার ব্যাকে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এবং তার রাইট শোল্ডার রিজিয়নেও তার পেইন হচ্ছে। তাহলে দেখেন যে পেইনটা যখন আমরা শুরু করলাম তার ইলাবোরেশনটা কিভাবে হবে, তার পেইনটা কখন হচ্ছে সেটা আমরা বললাম এবং পেইনটা আসলে কিভাবে রিলিফ হয় সেটা আমরা বললাম এবং পেইনটা কিভাবে রেডিয়েট করে সেটাও কিন্তু আমরা বললাম। এখন আসেন তাহলে পেশেন্ট হ্যাজ সিমিলার অ্যাটাক অফ পেইন ফর দ্য লাস্ট 1 ইয়ার। তাহলে প্রথম যখন পেইন হলো তারপর থেকে তার দেখা যাচ্ছে যে বারবার পেইনটা হচ্ছে। Initially at an interval of 3 to 4 months, but for the last month, patient is having dull aching, constant pain in the right upper half of the abdomen. There is a history of fatty food intolerance. Patient complains of heartburn, acidity and flatulence and sense of fullness after meal for same duration. তাহলে এই যে কথাগুলো বোঝা যাচ্ছে, তাহলে এই বোঝা যাচ্ছে যে পেশেন্টের আসলে একটা কমপ্লেইন হচ্ছে যেগুলো যে আমরা যে ফ্যাটি ফুড ইনটলারেন্স যেটা আসলে আমাদের কোলিলিথিয়াসিস এর দিকে যাচ্ছে। তাহলে আমরা তার যে কোলিসিস্টাইটিস অর্থাৎ ক্রনিক কোলিসিস্টাইটিস আছে সেটা আমরা বলতে চাচ্ছি এবং তার সাথে দেখা যাচ্ছে যে এটা কজটা কি, একটা পেশেন্টের কেন কোলিসিস্টাইটিস হবে সেটা বোঝার জন্য তাকে যে আমরা এই কথাগুলো বললাম, একটা ফ্যাটি ফুড ইনটলারেন্স, অ্যাবডোমিনাল ফুলনেস এবং ফ্ল্যাটুলেন্স ডিসপেপসিয়া হচ্ছে সেটা আমরা এখানে বলতে চাচ্ছি। তারপরে বাওয়েল এন্ড ব্লাডার হ্যাবিটস আর নরমাল। তাহলে এগুলো যে একটা নরমালি বলতে হয় সেটা আমরা বললাম। তাহলে দেখেন এখানে পেনের যে ক্রাইটেরিয়া, এখানে একটু খেয়াল করে দেখবে যে তার ফুডের সাথে রিলেশনটা মিলে হলো ফ্যাটি ফুড ইনটলারেন্স এবং খেলে দেখা যাচ্ছে অ্যাবডোমিনালে একটা ফুলনেস ডেভেলপ করতেছে। আরেকটা কিছু একটু খেয়াল করে দেখবেন এই পেনে কিন্তু এটা ডাল একিং পেন, এখন তার যে পেনটা হচ্ছে এটা একটা ডাল একিং পেন। কারণটা যে এই কথাগুলো বলার কারণটাই হলো যে আসলে আমাকে কিন্তু ডিডি এক্সক্লুড করতে হবে, কারণ একটা ক্রনিক কোলিসিস্টাইটিসের যে পেইনটার সাথে ডিডি আসে হলো পেপটিক আলসার ডিজিজ, আর এটা হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তাহলে এইটার থেকে যখন আমাদের আলাদা সারা বলবে কেন এটা তোমার পেপটিক আলসার ডিজিজ না, তাহলে পেপটিক আলসারের পেইনটা কিন্তু বার্নিং ইন নেচার, তাহলে এখানে কিন্তু আমরা বলছি ডাল একিং পেইন। এরপর আসেন কি পেইনে এখানে কিন্তু কোনো পিরিয়ডিসিটি আমরা বলি নাই, দেখা যাচ্ছে যে এই ইন্টারভালে কোনো নির্দিষ্ট কোনো পিরিয়ড নাই, দেখা 3 থেকে 4 মাস পরে তার পেইন হচ্ছে, এখন দেখা যাচ্ছে একটা ডাল একিং পেইন হচ্ছে, তাহলে এটা কিন্তু আমরা পিরিয়ডিসিটি যে নাই এটা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে আমরা যদি একটা পেপটিক আলসার ডিজিজ হতো তাহলে একটা দেখা যেত বার্নিং নেচার, ফুডের সাথে একটা অন্যরকম রিলেশন এবং তার একটা পিরিয়ডিসিটি থাকতো। তাহলে যে আমরা বললাম যখন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে রুল অফ 3, তাহলে প্রথম রুলটা হলো আমাদের একটা প্রভিশনাল ডায়াগনোসিস একটা রিফ্লেক্ট করতে হবে। তারপরে কি দ্বিতীয় রুলটাকে তার যে ডিডি আছে সেই ডিডি এর তার কম্পোনেন্ট কিন্তু আমাকে এখানে থাকতে হবে। আর রুলের যে 3 নম্বর কম্পোনেন্ট, যে ডিজিজটা আমি ডিল করতেছি সেই ডিজিজে আছে নাকি ডিজিজ থেকে আরো কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে, তাহলে এভাবে করে কিন্তু আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা ইলাবোরেট করতে হবে। তারপরে আসলে একটা পাস্ট হিস্ট্রি, আসলে তার কখনো কোনো সার্জারি বা হসপিটালাইজেশন আছে কিনা, সেটা লং টার্ম অনেক সময় মেডিকেশন লাগে এমন কোনো কিছু আছে কিনা সেটা আসলে আমাকে বলতে হবে। সাধারণত আসলে আগের এই সিস্টেমটা ছিল যা ডায়াবেটিস বা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাইপারটেনশন, এটা কিন্তু আমরা ফার্স্ট হিস্ট্রিতে লিখতাম, কিন্তু এখন সারা পছন্দ করে সেটা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে বলতে হবে। লাস্টলি আমরা যদি তার থেকে থাকে পেশেন্ট ইজ ডায়াবেটিক বা হাইপারটেনসিভ ফর এত ইয়ার্স, সেটা কিন্তু হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আসবে, যেহেতু এটা অনগোয়িং প্রসেস, কারণ এটা ফার্স্টে ছিল, প্রেজেন্টেও আছে এবং এটা ভবিষ্যতেও থাকবে। তাহলে এমন যদি কোনো কন্ডিশন স্পেশাল যেটা আমরা বললাম ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো কিন্তু হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমরা লিখবো, বা ব্রঙ্কিয়াল অ্যাজমা, ঠিক আছে, এটা তো ফার্স্ট হিস্ট্রিতে আগে আমরা লিখতাম কিন্তু এখন স্যার এটা চাই না, যেটা থাকবে হলো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে। তারপর ট্রিটমেন্ট হিস্ট্রি, মেডিকেশন হিস্ট্রি, ঠিক আছে, এই নিয়ে বিভিন্ন অ্যালার্জেসিক বা এন্টিগ্যাস্ট্রিক আলসারের যে ওষুধ খাচ্ছে তার যদি নামটা যদি পেশেন্ট বলতে পারে সেই নামটা কিন্তু এই যে ট্রিটমেন্ট হিস্ট্রি এবং মেডিকেশন হিস্ট্রিতে তার নামটা লিখতে হবে, ঠিক আছে। তারপর আসুন যে পার্সোনাল হিস্ট্রি, তার ডায়েটারি হ্যাবিটটা কেমন, সে স্মোকার কিনা, অ্যালকোহলিক কিনা, তাহলে এই কথাগুলো কিন্তু এই পার্সোনাল হিস্ট্রিতে আমাকে উল্লেখ করতে হবে। এরপর আসুন যে একটা ফ্যামিলি হিস্ট্রি,
তারপরে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তাকে যে ট্রিটমেন্টটা বা চিকিৎসাটা আমরা দিব সে সেটা বেয়ার করতে পারবে কিনা, তাকে এমন কোনো চিকিৎসা দেওয়া যাবে না যেটা সে আসলে বেয়ার করতে পারবে না। ইমিউনাইজেশন হিস্ট্রি সেটাও আমাকে উল্লেখ করতে হবে। অ্যালার্জি টু এনি ড্রাগ অর ফুড সেটা আছে কিনা সেটা আমাকে উল্লেখ করতে হবে। আর ফিমেল পেশেন্ট হলে অবশ্যই আমাকে এই যে মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা আমাকে লিখতে হবে। আর এখানে আমরা একটা কথা বলে রাখতেছি যে এখানে কিন্তু আসলে অ্যাকচুয়াল টার্মটা হলো অবস্টেট্রিক এন্ড গাইনোকোলজিক্যাল হিস্ট্রি। যেহেতু আমরা সার্জারিতে আছি, আমরা জাস্ট শুধু আসলে মেনস্ট্রুয়াল হিস্ট্রিটাই সাথে আসলে আমরা লিখলেই হবে। তার মেনস্ট্রুয়েশনটা যদি তার যদি মেনস্ট্রুয়েটিং ওভেন থাকে, ঠিক আছে, তার ডিউরেশন অফ, তার যে আমরা বলি যে আসলে ডিউরেশনটা কত সেটা আমরা লেখার চেষ্টা করব, আর সে যে রেগুলার কিনা সেটা আমরা লিখবো। আর ড্রাগ হিস্ট্রির মধ্যে আরেকটা জিনিস আমরা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা সার্জন মানুষ, সেখানে যে যদি কোনো অ্যান্টিপ্লেটলেট ড্রাগ খায় কিনা সেটা আমাকে থাকলে অবশ্যই সেটা উল্লেখ করতে হবে। অ্যাসপিরিন, যেটা ইকোস্পিরিন নামে আমাদের পরিচিত, তারপরে আমরা ক্লোভিডেগ্রল, ঠিক আছে, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। তারপরে ফিমেল হলে অনেক সময় ওসিপি খায়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সেটা কিন্তু আমাকে লিখতে হবে ড্রাগ হিস্ট্রিতে, সে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে কিনা। কারণ একটা রুটিন যদি অপারেশনে একটা সাধারণত বলা হয় যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল সাধারণত 1 মান্থ তোমাকে অফ রাখতে হবে, কারণ এটা ব্লাডের ভিসকোসিটিটা বাড়ায় দেয়। ওসিপি ড্রাগ যেহেতু একটা ইস্ট্রোজেন ড্রাগ, তাহলে এই ড্রাগগুলো সে আসলে খায় কিনা ফিমেল পেশেন্ট হলে এটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। ওসিপির কথাটা কিন্তু উল্লেখ করতে হবে যে ওসিপি আসলে সে খাচ্ছে কিনা। তাহলে একটা রুটিন সার্জারি ক্ষেত্রে কিন্তু আমাকে সাধারণত একটা ওসিপি খেলে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলে সে কিন্তু 1 মান্থ আমাকে স্টপ রাখতে হবে। তারপরে আসুন কি যে জেনারেল এক্সামিনেশন। তাহলে জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমাদের যে কম্পোনেন্ট গুলা অ্যাজ এ হোল আমরা চেষ্টা করব সবগুলা পয়েন্ট আমরা উল্লেখ করার জন্য, ঠিক আছে। তারপরে যে আমাদের ভাইটাল সাইন গুলা সেটা আমাকে উল্লেখ করতে হবে জেনারেল এক্সামিনেশনে। আর লাস্টলি আসলে কি আমরা একটা সবসময় আমি বলি এনি অবভিয়াস ডিফর্মিটি বা কোনো ক্যাথেটারাইজেশন আছে কিনা, বা আইভি ফ্লুইড আছে কিনা, ঠিক আছে, বা আইভি ক্যানুলা তার করা আছে কিনা, এই কথাগুলো কিন্তু আমাকে জেনারেল এক্সামিনেশনে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তারপর আসেন কি লোকাল এক্সামিনেশন। তাহলে আমাদের লোকাল এক্সামিনেশনে মেইনলি আমাদের যে পয়েন্টগুলো ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালপেশন এবং হিয়ারিং, তাহলে এই 5টা পয়েন্ট কিন্তু। তাহলে আমাদের যখন আমরা জেনারেল এক্সামিনেশন পরে আমাদের আসবে কিন্তু লোকাল এক্সামিনেশন। এটাই হলো মেডিসিন থেকে সার্জারি হিস্ট্রি রাইটিং এর মধ্যে ডিফারেন্সটা। মেডিসিনে কিন্তু আমরা জেনারেল এক্সামিনেশন পরে আমাদের চলে আসতে হতো সিস্টেমিক এক্সামিনেশন, কিন্তু এখানে আমরা যে সিস্টেমটা আসলে ডিল করতেছি আমার মেইন কম্পোনেন্ট যেহেতু আমাদের পলিলিথিয়াসিস বা ক্রনিক পলিসিস্টাইটিস আমরা বলতে চাচ্ছি আমাদের পেশেন্টটা, তাহলে কিন্তু আমাকে লোকাল এক্সামিনেশন অফ অ্যাবডোমেন এই কথাটা লিখতে হবে। তাহলে ইন্সপেকশনে আমাদের শেপ, কন্ট্রোল অফ দ্য অ্যাবডোমেন, সেটা কেমন, নরমাল, স্ক্যাফয়েড না ডিসটেন্ডেড, সেটা আমাকে লিখতে হবে। আম্বিলিকাসের পজিশনটা সেটা সেন্ট্রাল, ইনভার্টেড কিনা সেটা আমাকে লিখতে হবে। এই কথাগুলো কিন্তু ওখানে আমাকে বলতে হবে। ইনভার্টেড না ইনভার্টেড সেটা আমাকে বলতে হবে। নরমালি আমাদের ইনভার্টেড থাকে এবং সেন্ট্রালি প্লেস থাকে। তারপরে স্কিন ওভার দ্য অ্যাবডোমেন, কোনো স্কার আছে কিনা, কোনো প্রিভিয়াস অ্যাবডোমিনাল সার্জারি কোনো স্কার আছে কিনা, কোনো পিগমেন্টেশন আছে কিনা, স্ট্রায়া আছে কিনা, কোনো এনগ্রোস ভেইন আছে কিনা, এই সবগুলা কথা এবং এয়ার ডিস্ট্রিবিউশন, এগুলো সবগুলা কথা আমাদের ইন্সপেকশনে বলতে হবে। এবং লাস্টে যে কাজটা হবে হার্নিয়াল অরিফিস, ঠিক আছে। হার্নিয়াল অরিফিসে কোনো অর্থাৎ পেশেন্টকে একটা কাশি দিয়ে হার্নিয়াল অরিফিস গুলো দেখতে হবে, কোনো তার কোনো ভিজিবল, তারপরে ভিজিবল কোনো পেরিস্টালসিস আছে কিনা, পালসেটাল কোনো মুভমেন্ট আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এবং লাস্টলি কিন্তু আমাকে কিন্তু এটা আমরা বললাম যে হার্নিয়াল অরিফিসটা ইনটেক আছে কিনা, পেশেন্টকে কাশি দিয়ে কিন্তু আমাকে দেখতে হবে। আর তার সাথে আমাদের কোনো ভিজিবল কোনো সোয়েলিং কোনো দেখা যাচ্ছে কিনা সেটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে সোয়েলিং থাকলে তার যে এক্সাক্ট সাইড, এক্সটেন্ড, মুভমেন্ট উইথ রেসপিরেশন, সেগুলো সবগুলা কিন্তু আমাকে এক্সামিনেশন করতে হবে। আর লাস্টে যেটা বললাম যে ওই যে আমরা তাকে কাশি দিতে বলবো এবং তার কোনো হার্নিয়াল অরিফিসে কোনো বালজিং বা সোয়েলিং আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আর লাস্টে এক্সটার্নাল জেনারেলিটা আমাকে ইন্সপেক্ট করে দেখতে হবে। এরপর আসেন কি পালপেশন। তাহলে পালপেশনের মধ্যে আমাদের সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন, স্পেসিফিক অর্গান পালপেশন, তাহলে এভাবে করে আমাকে আগাতে হবে। এটা সুপারফিশিয়াল পালপেশনে আমরা
এটা হয় ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ আমরা অ্যাবডোমেনটাকে সুপারফিশিয়ালি পালপেট করে দেখব কোনো মাসল গার্ড বা রিজিডিটি বা টেন্ডারনেস আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। ডিপ পালপেশনে আর একটু ডিপলি আমাকে দেখতে হবে এবং অবশ্যই যখন আমরা পালপেট করব অবশ্যই পেশেন্টের ফেশিয়াল এক্সপ্রেশনের দিকে আসলে তাকাতে হবে যে কোনো ফেশিয়াল এক্সপ্রেশনে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে ডিপ পালপেশনে আমরা দেখব আসলে কোনো টেন্ডারনেস যেগুলো আছে কিনা, ঠিক আছে, মাসল গার্ড রিজিডিটি আছে কিনা সেটা আমাকে অ্যাসেস করতে হবে। এবং অর্গান পালপেশনে লিভার, স্প্লিন, কিডনি, অনেক সময় আমরা ব্লাডারও পালপেট করতে বলি। আর যেটা বললাম কোনো যদি স্পেসিফিক কোনো সোয়েলিং থাকে তার সোয়েলিং এর আবার আমাকে দেখতে হবে, তার সারফেসটা দেখতে হবে, সারফেসটা আমাকে ফিল করতে হবে, তার মার্জিনটা ওয়েল ডিফাইন্ড না ডিফিউজ সেটা আমাকে বলতে হবে, তার এক্সাক্ট সাইজটা বলতে হবে এবং এটা কি ইন্ট্রা অ্যাবডোমিনাল নাকি এটা প্যারাইটাল ওয়ালে সেটা আমাকে অ্যাসেস করতে হবে। সেটা আমরা দেখাবো কোন টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো কোনো এটা কি ইন্ট্রা অ্যাবডোমিনাল সোয়েলিং নাকি এটা প্যারাইটাল ওয়াল সোয়েলিং। ঠিক আছে, এভাবে করে আমাকে পালপেশনটা করতে হবে। তাহলে দেখেন এই যে আমরা একটা ডিপ পালপেশনে আমরা দেখাচ্ছি যে আসলে আমাদের পালপেশনে আমরা করে দেখতেছি এবং আমরা হয় রাইট আলিয়াক ফোসা বা লেফট আলিয়াক ফোসা থেকে আসলে আমরা ডিপ পালপেশনটা আমরা শুরু করব এবং অবশ্যই আমরা চেষ্টা করব যে পেশেন্টের ফেশিয়াল এক্সপ্রেশনে কোনো চেঞ্জ আছে কিনা সেটা আমাকে খেয়াল করতে হবে। তারপরে দেখেন যে একটা লিভার পালপেশনে দেখা যাচ্ছে লিভার পালপেশনে হাতের পজিশনটা কিভাবে রাখতে হবে, কোথায় রাখতে হবে এবং পেশেন্টের কি ইনস্ট্রাকশন দিতে হবে, তার লম্বা লম্বা শ্বাস নিতে হবে, ডিউরিং ইন্সপিরেশনের সময় আমাকে আসলে কম্প্রেস করতে হবে এবং এটা সাধারণত আমরা গ্লাইডিং মুভমেন্টের মাধ্যমে আমাদের করতে হবে। ইন্ডেক্স ফিঙ্গারটা আসলে কিভাবে থাকবে, কোস্টাল মার্জিনে দেখা যাচ্ছে প্যারালাল দেখা যাচ্ছে এবং আমাদের সাধারণত যে রেকটাস অ্যাবডোমিনালিস মাসল আছে তার ল্যাটারালি আমাকে শুরু করতে হবে এবং সাইডটা হবে রাইট আইলিয়াক ফোসা। তাহলে লিভার পালপেশনের দিকে অবশ্যই পালপেশনের সময় আমাকে পেশেন্টের ফেশিয়াল এক্সপ্রেশনের দিকে তাকাতে হবে। তারপরে আসে যখনই আমরা লিভার পালপেশন করব তার আপার বর্ডার লিভার ডালনেসটা তার অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে আছে কিনা সেটাও কিন্তু আমাকে অ্যাসেস করতে হবে। তারপরে আসেন কি এই যে একটা স্পেশাল একটা টেস্ট আমাকে কিন্তু এখানে মনে রাখতে হবে, যেহেতু আমাদের টেস্টটা হলো ক্রনিক পলিসিস্টাইটিস, যদিও ক্রনিক পলিসিস্টাইটিসে মার্ফিস সাইনটা কি হবে নেগেটিভ, তাহলে এই কথাটা কিন্তু আমাকে পালপেশনে বলতে হবে যে তার যে মার্ফিস সাইন এই কথাটা সারা এই ক্ষেত্রে কিন্তু সারা কিন্তু এক্সামিনেশনের সময় বলবে যে মার্ফিস সাইনটা দেখা, যদিও আমাদের মার্ফিস সাইনটা নেগেটিভ হবে তারপরও সারা কিন্তু এটা দেখাতে বলবে যে মার্ফিস সাইনটা দেখাও। এই যে আমরা ছবিতে পেশেন্টের লাইং পজিশনে কিভাবে বা হাতটা 9 কোস্টাল কার্টিলেজের উপরে রাখতে হবে এবং সাধারণত থামটা এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এবং কিভাবে আসলে আমরা 9 কোস্টাল কার্টিলেজের টিপটা বুঝতে পারবো সেটা হলো যে আমরা জিফিস্টার্নাম থেকে যে আম্বিলিকাস তার মিড পয়েন্ট বরাবর যে প্লেনটা যায় সেটা হলো ট্রান্সপাইলোরিক প্লেন। তাহলে ট্রান্সপাইলোরিক প্লেনটা যখন কাট করে এবং যেটা আমাদের কোইনসাইড করবে হলো রাইট সাইডে মিড ক্ল্যাভিকুলার যে লাইনটা সেটার সাথে কি কোইনসাইড করবে, তাহলে ওই পয়েন্টে যদি আমরা লেফট হ্যান্ডটা প্লেস করি and ask the patient take a deep breath, ডিপ ব্রেথ করলে কি হবে তার যে ইনফ্লেম গলব্লাডারটা সেটা নিচের দিকে এসে ডায়াফ্রামকে কি করবে ইরিটেট করবে এবং সাডেনলি ডায়াফ্রাম উইল কন্ট্রাক্ট এবং at the height of inspiration sudden catch hold breath, তাহলে patient feels pain and sudden catch hold breath at the height of inspiration, এটাই হলো মার্ফিস সাইন কি পজিটিভ, কিন্তু আমাদের কেসে আমরা পাবো মার্ফিস সাইন নেগেটিভ। তাহলে এভাবে বলতে হবে I have to place my left thumb at tip of the 9 costal cartilage and ask the patient take a deep breath, এবং এটা পজিটিভ হবে কখন যখন দেখা যাবে patient complains pain and sudden catch hold breath at the height of inspiration। তাহলে এভাবে করে কিন্তু মার্ফিস সাইনটা স্যারকে দেখাতে হবে, কারণ এটা কিন্তু সারা এই এখানে লিভার পালপেশন এবং মার্ফিস সাইন এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই লং কেসে সারা কিন্তু এই দুইটাই আসলে সারা জানতে যাবে। এরপর আসেন যে এখন দেখেন এই ছবিতে আমি ইচ্ছা করে এই ছবিটা আমরা দিয়েছি, সাররা এখন আসলে এই পরীক্ষাগুলো খুব জানতে চায়। এই যে দেখেন যে স্প্লিন পালপেশন, এখন কিন্তু আগে আমরা যেভাবে স্প্লিন পালপেশন করতাম সেটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এই যে এই ছবিতে দেখা যাচ্ছে যে আগে কিন্তু স্প্লিনটা পালপেট করার জন্য আমাদের যে চারটা ফিঙ্গার ইন্ডেক্স, মিডল, ফোর্থ এবং ফিফথ ফিঙ্গারের টিপ দিয়ে কিন্তু আমরা আসলে পালপেটটা করতাম, যেটা আমাদের শুরু করতে হতো রাইট আইলিয়াক ফোসা থেকে। কিন্তু এখন দেখেন লিভারটা আমরা যেভাবে পালপেট করি
এখন দেখেন লিভারটা আমরা যেভাবে পালপেট করি ঠিক সেভাবে কিন্তু আমাদের রেডিয়াল বর্ডার অফ দা ইন্ডেক্স ফিঙ্গার, যেটা আমাদের প্যারালাল হবে লেফট কোস্টাল কার্টিলেজ, এবং যেটা শুরু করতে হবে কোথা থেকে, যেটা শুরু করতে হবে আমাদের রাইট আইলিয়াক ফোসা থেকে। এভাবে করে কিন্তু আমরা স্প্লিনটা আসলে পালপেট করব। তাহলে ছবিতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আসলে স্প্লিনটা কিভাবে পালপেট করতে হয়, এবং আমাদের যে লেফট হ্যান্ডটা কোথায় রাখতে হবে সেটা আমাদের দেখা যাচ্ছে ছবিতে। এই ছবিটা খুব সুন্দরভাবে আসলে এক্সপ্লেইন করছে কিভাবে আসলে আমরা স্প্লিন পালপেট করব। এরপরে আমাকে ইনস্যানিয়েশন টেস্ট করতে হবে, যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিভাবে হাতটা আমাদের লেফট কোস্টাল কার্টিলেজের ভিতরে কম্প্রেস করতে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে হাতের পজিশনটা দেখেন, রেডিয়াল বর্ডার অফ দা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কিন্তু আমাকে এটা পালপেট করতে হবে। তাহলে এই ছবিটাতে কিন্তু এখন স্প্লিন পালপেশনের যে টেকনিকটা সেটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। তারপরে দেখেন যদি আমরা কোনো স্প্লিন যদি এনলার্জ যদি না পেয়ে থাকি, পেশেন্টে কিন্তু আমরা রাইট ল্যাটারাল করে আবার আমরা কিন্তু কোস্টাল মার্জিনের ভিতরে ইনস্যানুয়েশন করব, যে কোনো পার্ট অফ দা এনলার্জ যদি হয়ে থাকে স্প্লিন সেটা আমরা পাচ্ছি কিনা সেটা আমরা কিন্তু এই ছবির মাধ্যমে আমরা এলিসিট করার চেষ্টা করব। যদি আমরা না পাই অবশ্যই আমরা রাইট ল্যাটারাল পেশেন্টকে করে আবার কিন্তু আমরা ইনস্যানুয়েট করব। তারপরে যে আমরা একটা বলতেছিলাম যে কোনো একটা পেশেন্টের যদি কোনো লাম্প যদি আমরা অ্যাবডোমেনে পেয়ে থাকি, সেই লাম্পটা আসলে কি ইন্ট্রা অ্যাবডোমিনাল নাকি এটা প্যারাইটাল, সেটা আসলে আমরা কিভাবে অ্যাসেস করব, যেটা হেড রাইজিং অথবা লেগ রাইজিং টেস্ট, যেটাকে বলা হয় কার্নেক টেস্ট। তাহলে এটার মাধ্যমে কিন্তু আমরা অ্যাসেস করতে পারবো যে আসলে এটা সলিডটা কি অ্যাবডোমেনের ভিতরে নাকি এটা অ্যাবডোমেনের অর্থাৎ ওয়ালে। এটাকে বলা হয় কার্নেক টেস্ট বা হেড রাইজিং বা লেগ রাইজিং টেস্ট। এই টেস্টটা কিন্তু একদম সহজ, এইটাও কিন্তু সারা জানতে চায়। এই যে দেখেন আমরা যদি অ্যাবডোমেনে কোনো সোয়েলিং থাকি তার কোনো সাপোর্ট ছাড়া, তাহলে দুইটা হাত বুকের উপরে রেখে আমরা বলবো মাথাটা উঁচা করে, তাহলে দেখা যাবে যদি কোনো অ্যাবডোমেনে ইন্ট্রা অ্যাবডোমিনাল সোয়েলিং থাকে সেটা আরো ডিসঅ্যাপিয়ার করবে, আর যদি প্যারাইটাল ওয়ালে থাকে এটা মোর প্রমিনেন্ট হবে। তাহলে হেড রাইজিং বা লেগ রাইজিং টেস্ট সেম একই কথা, আমাকে হাঁটুটা না ভেঙে পা দুটো উঁচা করে এবং আমরা অ্যাসেস করব যে সোয়েলিংটা কি আরো মোর প্রমিনেন্ট হচ্ছে নাকি লেস ডিসঅ্যাপিয়ার হচ্ছে। তাহলে লেস ডিসঅ্যাপিয়ার হলে লেস আরো যদি ডিসঅ্যাপিয়ার করে তাহলে বোঝা যাবে এটা ইন্ট্রা অ্যাবডোমিনাল, আর এটা যদি প্যারাইটাল ওয়ালে হয়ে থাকে এটা আরো মোর প্রমিনেন্ট হবে। তাহলে এই অ্যানসারটা বা এই কোশ্চেনটা কিন্তু সারা জিজ্ঞেস করে থাকে, তাহলে আমাকে এভাবে অ্যানসারটা দিতে হবে। তাহলে পারকাশনে আমরা যে ফ্লুইড থ্রিল, শিফটিং ডানলেস এগুলো আমরা আসলে আমরা দেখাইতে বলে, অনেক সময় ফ্লুইড থ্রিলটা কিভাবে করে, শিফটিং ডানলেসটা কিভাবে করে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে ফ্লুইড থ্রিলটা কিভাবে পেশেন্টের হাতটা আমাদের রাখতে হবে, ঠিক আছে, তারপরে আমাকে টচ করতে হবে, তাহলে অপর হাতে আমাদের যে ফ্লুইডের যে থ্রিলটা আমরা বুঝতে পারবো। তারপরে আসেন কি অসকালটেশন, বাউল সাউন্ডটা এটা নরমালি আমরা পেয়ে থাকবো, বাউল সাউন্ড নরমাল এই কথাটা আমরা বলবো। আর পার রেক্টাল এক্সামিনেশন এটা খুবই ইম্পর্টেন্ট, যদি আমরা আসলে যদিও পলিলিথিয়াসিস আমরা বলতেছি তাহলে এই ক্ষেত্রে আসলে আমাদের পার রেক্টাল এক্সামিনেশনটা খুব একটা গুরুত্ব নাই, সেকেন্ড প্যাথোলজি যদি না থাকে তাহলে ডিআরডি আমরা যদি করে থাকি নরমাল ফাইন্ডিংস লিখে দেব। আর এখানে দেখেন আমি একটা অ্যাজ এ হোল একটা ডিআরডি করার জন্য বা করার সময় 10টা পয়েন্ট আছে, এই 10টা পয়েন্ট কিন্তু সারা জানতে চায় আসলে অ্যাজ এ হোল ডিআরডিতে আসলে কি কি জিনিস দেখা হয়। তাহলে 10টা পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। তাহলে যখনই একটা পেশেন্টের যখন পার রেক্টাল এক্সামিনেশন করা হবে অবশ্যই তাকে এক্সপ্লেইন করতে হবে, কারণ এই জিনিসটা তো আসলে খুব একটা মানে প্লিজেন্টফুল জিনিস না, ঠিক আছে। তাহলে পেশেন্টকে এটা বুঝাইতে হবে, তার পজিশন করতে হবে, তার প্রাইভেসি মেইনটেইন করতে হবে, এবং অবশ্যই এখানে কিন্তু ইন্সপেকশন এবং পালপেশন দুইটা কিন্তু কম্পোনেন্ট। তাহলে ইন্সপেক্ট করতে হবে অ্যানাস এবং পেরিয়ানাল রিজিয়ন, ওয়াচ দা পেরিনিয়াম সেটা দেখতে হবে, অ্যানোকিউটিনিয়াস রিফ্লেক্স অর্থাৎ টাচ করলে তার যে অ্যানোকিউটিনিয়াস যে একটা নরমাল রিফ্লেক্স আছে সেটা আছে কিনা সেটা দেখতে হবে। আস্তে আস্তে লুব্রিকেন্ট দিয়ে জেন্টলি ইনসার্ট ইওর ইনডেক্স ফিঙ্গার, আর তার জাস্ট রেস্টিং অবস্থায় তার স্ফিংক্টারে কোনো প্রেসার নরমাল আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আর তারপরে আমাকে রোটেট করে আমাকে রেক্টাল ওয়ালটা পালপেট করতে হবে। তারপরে দেখেন আমরা দেখতে হবে আজ এবং পেশেন্টকে বলতে হবে যে আপনি যে একটু যেটা আপনি যখন টয়লেট করার মতো করে আপনি একটু ডেফিকেট করার চেষ্টা করেন, তাহলে যদি কোনো আপার রেক্টামে যদি কোনো প্যাথোলজি থাকে অনেক সময় এটা নিচের দিকে চলে আসে, ঠিক আছে। তারপর আবার বলতে হবে যে আপনি নরমালি আপনার
পায়খানা রাস্তাটা বন্ধ যেভাবে করে সেভাবে করে যদি চাপ দিয়ে দেখেন, এই কথাগুলো কিন্তু ডিআরই করার সময় আমাকে পেশেন্টকে বলতে হবে। আর যখন আমরা আঙ্গুলটা রিমুভ করব তার টিপে কোনো ব্লাড আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখেন একটা ডিআরির যে 10টা পয়েন্ট আছে সেটা কিন্তু আমরা কিভাবে বলতে হয় বা দেখতে হয় সেটা কিন্তু আমরা আলোচনা করলাম। এই কথাগুলো কিন্তু স্যাররা জানতে চায় একটা ডিআরিতে কি কি পয়েন্ট আসলে আমাকে দেখতে হবে। তারপরে আসে কি আদার সিস্টেমিক এক্সামিনেশন, যেটা রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, জেনিটোরিনারি সিস্টেম, লোকোমোটর এবং নার্ভাস সিস্টেম, এভাবে করে আমাকে সবগুলো সিস্টেমে যদি কোনো প্যাথোলজি না থাকে তাহলে নাথিং অ্যাবনরমালিটি ডিটেক্টেড, এই কথাগুলো এভাবে বলতে হবে। এরপর আসেন কি স্যালিয়েন্ট ফিচার, যেটার মধ্যে সবচেয়ে আমরা মানে হিস্ট্রি রাইটিং এ আমাদের আসলে সবচেয়ে ড্রব্যাক, কারণ হিস্ট্রি রাইটিং এ আমরা সবসময় ঠিক রাখি, কিন্তু স্যালিয়েন্ট ফিচারে এসে আসলে আমরা কি লিখতে হবে বা কতটুকু লিখতে হবে বা কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আসলে লেখাটা একটু কম থাকে, এবং স্যাররা কিন্তু আসলে স্যালিয়েন্ট ফিচারটাই শুনতে চায় হয়। অর্থাৎ প্রেজেন্ট ইওর কেস যখন বলা হয় আসলে কিভাবে বলতে হবে সেটা কিন্তু বলার জন্য আসলে স্যালিয়েন্ট ফিচারটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখেন this 35 years female patient presented with history of recurrent attack of pain in the right hypochondrial region for the last 1 year. The pain was colic in nature, severe in intensity, and was relieved by analgesic. Patient has similar attack of pain for last 1 year, initially at an interval of 3 to 4 months, but for the last 1 month patient is having dull aching, constant pain in the right half of the abdomen. Patient complains of flatulence and sense of fullness after meal for same duration. তারপরে দেখেন আমরা কিন্তু হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা কিন্তু আমরা ওখানে বলে দিলাম। তারপরে দেখেন অন জেনারেল সার্ভে পেশেন্ট ইজ কনশাস এন্ড কোঅপারেটিভ, নট ecteric, and anemia is absent and normal vital sign. On abdomen examination, the shape and contour of the abdomen is normal. There is no superficial or deep tenderness in the abdomen. Liver and spleen are not palpable. No other mass is palpable. On percussion, the abdomen is normally tympanic and there is no free fluid in the abdomen. On auscultation, bowel sounds are normal and other systemic examination that is normal. তাহলে দেখেন একটা স্যালিয়েন্ট ফিচারে বলার সময় দেখেন সবগুলা কথা আমাদের জেনারেল এক্সামিনেশন, আমাদের লোকাল এক্সামিনেশন, আদার সিস্টেমিক এক্সামিনেশন, সবগুলা কথা কিন্তু আমরা দেখেন কত সিম্পলিফাই ভাবে আমরা বলে দিয়েছি। তাহলে দেখেন জেনারেল এক্সামিনেশনে কতগুলা পয়েন্ট ছিল সেগুলো কিন্তু দেখেন আমরা 2 লাইনে বা 1 লাইনে কিন্তু আমরা শেষ করে দিচ্ছি, এবং লোকাল এক্সামিনেশনের কথাগুলো আমরা কিভাবে শেষ করলাম, তাহলে এভাবে করে কিন্তু আমাকে কেসটা প্রেজেন্ট করতে হবে। তারপর আসেন কি প্রভিশনাল ডায়াগনোসিস। তাহলে আমরা আমাদের কেসটা যে ক্রনিক পলিসিস্টাইটিস, আদার্স কোন কোমরবিড থাকলে সেটা আমাকে এখানে লিখতে হবে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা আমরা বললাম ক্রনিক ডিউডেনাল আলসার, ক্রনিক গ্যাস্ট্রিক আলসার, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, একটু আগে আমরা বলে দিয়েছি কেন এটা পেপটিক আলসার ডিজিজ না, এটা বার্নিং পেইন না। তারপর আমরা বললাম ফুডের সাথে যে রিলেশনটা সেটা আমরা ফ্যাটি ফুড আমাদের পেশেন্টের কিন্তু নরমালি খাওয়া খেলে বা খালি পেটে ব্যথা হয় না, এই কথাটা আমাদের বলতে হবে। কোনো পিরিয়ডিসিটি নাই, এই কথাগুলো বললেই কিন্তু আমাদের ডিজিটা এক্সক্লুড হয়ে যাচ্ছে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে তার দেখা যেত যে তার ব্যথাটা যখন হতো ডাইরেক্টলি গোজ থ্রোট টু দা ব্যাক, কিন্তু আমাদের পেশেন্টের কিন্তু চেস্ট ওয়াল দিয়ে, রাইট চেস্ট ওয়াল দিয়ে সেটা ব্যাকে যাচ্ছে, তাহলে এটা কিন্তু একটা ডিফারেন্স আসছে। তারপরে লিনিং ফরওয়ার্ড হলে পেইনটা রিলিভ করে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে, কিন্তু আমাদের পেশেন্টের এমন কোনো হিস্ট্রি নাই। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে পেশেন্ট খুব ইমাশিয়েটেড থাকে, মাইল্ড নিউট্রিশন থাকে এবং রিপিটেড হসপিটাল অ্যাডমিশনের হিস্ট্রি থাকে, তাহলে আমাদের পেশেন্টের কিন্তু এমন হিস্ট্রি নাই। তাহলে এভাবে করে কিন্তু তারা বলবে যে কেন এটা ডিউডেনাল আলসার না, কেন এটা গ্যাস্ট্রিক আলসার না, কেন এটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস না, তাহলে অ্যানসার কিন্তু দিতে হবে। ডিটিটা যে এক্সক্লুড করলা হিস্ট্রির মাধ্যমে কেন সেটা কিন্তু বলতে হবে। তারপরে ইনভেস্টিগেশন, আল্ট্রাসাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন, অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিস সিস্টেম, তাহলে এভাবে করে পুরো কথাটা বলতে হবে। আল্ট্রাসাউন্ড শুধু বললে হবে না। তাহলে আল্ট্রাসাউন্ড কিসের, তাহলে এটা অবশ্যই অ্যাবডোমেনের। তাহলে এই কথাগুলো কিন্তু যে আমরা যখন লিখি তাহলে ফুল ভাবে লিখতে হবে। তাহলে আসলে আল্ট্রাসাউন্ডে কি দেখা হয় সেটা বলতে হবে। মেইনলি তো যেহেতু আমাদের গলব্লাডারের সমস্যা, তাহলে গলব্লাডারের ওয়ালটা কেমন, সেটা ডিস্টেন্ডেড কিনা না কন্ট্রাক্টেড সেটা কথা বলতে হবে, এবং
এটার ভিতরে কোনো ইন্টারলুমিনার কোনো ক্যালকুলাই আছে কিনা, ইকোজেনিক স্ট্রাকচার বলে, এবং এর সাথে পোস্টো অ্যাক্টিভিটি শ্যাডো আছে কিনা সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে, বা অ্যাসোসিয়েটেড কোনো মাস আছে কিনা সেটা আমাকে বলতে হবে। তাছাড়া আমাদের যে শুধু আল্ট্রাসাউন্ডে শুধু যে আমরা গলব্লাডার দেখি না, লিভারও দেখা হয়, বাইল ডাক্ট দেখা হচ্ছে, প্যানক্রিয়াস দেখা হচ্ছে, ঠিক আছে, আদার্স সবকিছুই দেখা হবে, কিন্তু অ্যাটেনশন যেহেতু আমরা বলেছি হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম, সেটা আমরা একটু প্রপারলি কথাটা লিখতে হবে। তারপরে আমাদের লিভার ফাংশন টেস্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের বলতে হবে। তারপরে যে আমরা ইনভেস্টিগেশন যদি ডিডি এক্সক্লুড যদি আমাদের মনে হয় যে না তার সাথে পেপটিক আলসার ডিজিজ আছে, সেটা এক্সক্লুড করার জন্য আমাদের এন্ডোস্কোপি করা লাগতে পারে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যদি মনে করি তার জন্য অ্যামাইলেজ, লাইপেজ, সিরাপ, এগুলো আমাকে ইনভেস্টিগেশনে আমাকে এটা বলতে হবে। তারপরে আসেন কি আমাদের পেশেন্ট ফিটনেস, যেহেতু আমরা জানি যে একটা ক্রনিক পলিসিস্টাইটিস হচ্ছে, তার একটা সিম্পটম আছে, তাহলে অবশ্যই পেশেন্টের আমাকে সার্জারির অ্যাডভাইস দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাকে পেশেন্ট প্রিপেয়ার করতে হবে সার্জারির জন্য, যার জন্য আমাকে কিছু ইনভেস্টিগেশন সিবিসি করতে হবে, ব্লাড সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, তারপরে ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, একটা চেস্ট এক্স-রে করতে হবে, তারপরে একটা ইসিজি করতে হবে। এবং বয়স্ক পেশেন্ট বলে অবশ্যই আমাদের ইকোকার্ডিওগ্রাম, বা হাইপারটেনসিভ পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট, তাহলে আমাকে ইকোকার্ডিওগ্রাম করতে হবে। তাহলে এভাবে করে কিন্তু আমার ইনভেস্টিগেশন প্ল্যানটা। তাহলে দেখেন একটা ডায়াগনোসিসের জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন, ডিডি এক্সক্লুডেশনের জন্য কিছু আমাদের ইনভেস্টিগেশন, আর পেশেন্টের অ্যাসেসমেন্ট বা ফিটনেসের জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন। আর আরেকটা যেটা, যদি কোনো কারণে যদি আমাদের ম্যালিগনেন্সি যদি কোনো পেশেন্ট হয়ে থাকে, তখন হলো স্টেজিং ইনভেস্টিগেশন। তাহলে এভাবে করে কিন্তু ইনভেস্টিগেশনের কথাগুলো আমাকে লিখতে হবে। তারপরে এখন আসেন যে তারপরে আমাদের পেশেন্টটা আসলে আমাদের কি করব সেটা আমাকে বলতে হবে, এটা একটা প্রপার কাউন্সেলিং করতে হবে, এবং আমাকে পেশেন্টকে আগে বলতে হবে যে একটা কনসেন্ট নিতে হবে, এবং প্রপার কাউন্সেলিং এন্ড প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি। এবং আমরা সাধারণত প্রিপেয়ার করব তার ট্রিটমেন্ট যে অপশনটা সবচেয়ে বেস্ট যে ট্রিটমেন্ট, সেটা হলো ল্যাপারোস্কোপিক পলিসিস্টেক্টমি। তাহলে এভাবে করে আমাকে ট্রিটমেন্ট প্ল্যানটা ওখানে লিখতে হবে। তাহলে আফটার প্রপার counseling and consent taken and prepare the patient for surgery, and name of the surgery is laparoscopic cholecystectomy. তাহলে আমাদের এই কথা বলার আগে তাহলে আমরা ইনভেস্টিগেশন পরে যে পয়েন্টটা, তাহলে সেটা হবে হলো ফাইনাল বা কনফার্ম ডায়াগনোসিস, এই কথার মধ্যে লিখতে হবে। যদিও আমরা আসলে ইনভেস্টিগেশনে কোনো কাগজপত্র আমরা দিচ্ছি না, কিন্তু তারপরেও আমাকে এই কথাটা লিখতে হবে, কারণ এটা হিস্ট্রি রাইটিং এর একটা পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা কিন্তু মিস করা যাবে না। তাহলে এভাবে করে কিন্তু আমাকে কথাগুলো বলতে হবে। তারপরে যে আমরা বললাম কেন আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ল্যাপারোস্কোপিক সার্জারি কেন করতে চাচ্ছ, ওপেন কেন করতে চাচ্ছ না, কারণ ল্যাপারোস্কোপিক সার্জারিতে অনেক অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজ গুলো আমরা বলতে পারবো, ঠিক আছে। এখানে খুব মিনিমাম ইনসিশন, লেস পেইন হচ্ছে, লেস হসপিটাল স্টে, লেস মানে দেখা যাচ্ছে অ্যানালজেসিক রিকোয়ার্ড, লেস চান্স অফ ইনফেকশন, যেহেতু ছোট ইনসিশন দেওয়া হচ্ছে, আর্লি রিকভারি হচ্ছে, আর্লি রিটার্ন টু হোম, আর্লি রিটার্ন টু ওয়ার্ক। তাহলে এইগুলো কথাগুলো আমাদের বলতে হবে, মোর কসমেটিক্যালি কি অ্যাকসেপ্টেবল। আর আমরা যে ল্যাপারোস্কোপিক সার্জারির যে যখনই আমরা পেশেন্টকে বলবো আসলে আমরা এটা কিভাবে অপারেশনটা করব, তাহলে আমাদের তার কনসেন্টটা নেওয়ার সময় কিন্তু অবশ্যই তাকে একটা কথা কিন্তু বলে দিতে হবে। সব সময় সব পেশেন্টকে কিন্তু ল্যাপারোস্কোপি করা যায় না, তাহলে পেশেন্টের মনের মধ্যে একটা থেকে যাবে যে যে আমরা তো আসলে ল্যাপারোস্কোপি করে দিচ্ছে, যদি অপারেশনের পরে দেখে তার অ্যাবডোমেনে একটা বড় একটা ইনসিশন, তাহলে কিন্তু পেশেন্ট ঘাবড়ে যাবে। এই জন্য অপারেশনের আগে এটাও এক্সপ্লেন করতে হবে যে সব ক্ষেত্রে সাধারণত আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার ওপেন করা লাগে। তাহলে অপারেশনের আগে তাকে এই কথাটা কিন্তু বলে দিতে হবে। তাহলে এই যে আমরা বললাম কনসেন্টের সময় যে স্যাররা জানতে চায় যে আর সরি, তাহলে এভাবে করে কিন্তু আমাকে বলতে হবে ওপেন যে করা লাগতে পারে সেটার কনসেন্টও কিন্তু আমাদের এই কনসেন্ট পেপারে নিয়ে নিতে হবে। এই কথাটা কিন্তু স্যাররা জিজ্ঞেস করতে চায়। তারপরে যদি ওপেন করা লাগে বা ওপেন করার কি কি ইনসিশন আছে, তাহলে রাইট সাবকোস্টাল বা ককার্স ইনসিশন, রাইট আপার প্যারামিডিয়ান, মিডলাইন ইনসিশন, ঠিক আছে। আরো কিছু ইনসিশন আছে যেটা আসলে আমরা মেও রবসন ইনসিশন আছে, আপার অ্যাবডোমিনাল ট্রান্সভার্স ইনসিশনের মাধ্যমে করা যায়, কিন্তু আসলে মেইনলি আমরা বলবো উপরের যে তিনটা কথা, প্রথম যে তিনটা, এই তিনটার মাধ্যমে সাধারণত আমরা ওপেন কোলেসিস্টেক্টমি করে থাকি। তাহলে এই যে আমরা যে ইনসিশনগুলো দেখালাম, যেটার ছবিটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে যে ক্যালোস ট্রায়াঙ্গেলের, ঠিক আছে,
বাউন্ডারিটা আসলে কি সেটা স্যার অনেক সময় জানতে চায়, তাহলে যে বাউন্ডারিটা কি সেটা আমরা দেখতে পাচ্ছি, কিভাবে বাউন্ডারিটা আসলে ফর্ম করে, ঠিক আছে, এর মিডিয়ালি কোনটা থাকতেছে, উপরে কোনটা থাকতেছে, ঠিক আছে, এটা কিন্তু স্যার অনেক সময় যেহেতু একটা খুব একটা স্পেশাল ল্যান্ডমার্ক যে ক্যালোস ট্রায়াঙ্গেল, যেটা পলিসিস্টেক্টমির সময় খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তার বাউন্ডারিটা কি থাকতেছে, এক পাশে থাকতেছে সিস্টিক ডাক্ট, মিডিয়ালি থাকতেছে কমন হেপাটিক ডাক্ট, অ্যাবাভে থাকতেছে ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভার, আর ট্রায়াঙ্গেল ইজ ক্রসড বাই দ্য সিস্টিক আর্টারি। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যালোস ট্রায়াঙ্গেলের যে বাউন্ডারিটা আমরা বললাম যে বিলো থাকতেছে, যেটা আমরা বললাম সেটা হলো যে সাধারণত থাকতেছে যেটা আমরা বললাম সিস্টিক যে ডাক্টটা সেটা থাকতেছে, ঠিক আছে, মিডিয়ালি থাকতেছে কমন হেপাটিক ডাক্ট, আর সুপারিয়রলি থাকতেছে যেটা ইনফিরিয়র বর্ডার অফ দা লিভার। তাহলে এভাবে করে থাকে, এবং যেটাতে আমরা জানি যে কি থাকতেছে, যেটা ক্রস করতেছে বাই দা সিস্টিক আর্টারি। তাহলে এই কথাটা কিন্তু আমাকে স্যার অনেক সময় জিজ্ঞেস করে, এটা জানতে হবে। তারপরে আসে যে আসলে গল স্টোন, ঠিক আছে, গল স্টোন কি কি টাইপের হতে পারে, ঠিক আছে, সেটা আমাকে জানতে হবে। তাহলে কি কি কারণে আসলে গল স্টোনের কারণটা কি, কেন বেশিতে গল স্টোন হচ্ছে, ঠিক আছে, কি কি টাইপের গল স্টোন হচ্ছে সেগুলো আমাকে কিন্তু জানতে হবে। তাহলে কোলেস্ট্রল স্টোন, পিগমেন্টেড স্টোন হতে পারে, তাহলে মিক্স স্টোন হতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলো হলো আসলে টাইপস অফ স্টোন। তাহলে পিগমেন্টেড স্টোনটা কখন হয়, কাদের হয়, ঠিক আছে, যাদের দেখা যাচ্ছে যে হিমোলাইসিস অর্থাৎ ইনক্রিজ বিলিরুবিন প্রোডাকশন যাদের হয় তাদের কিন্তু এটা হওয়ার চান্স থাকে। তাহলে আর কেন গল স্টোন হচ্ছে, একটা হলো টাইপ, একটা বললাম যে কোলেস্ট্রল স্টোন, পিগমেন্ট স্টোন, একটা মিক্সড স্টোন। আর কজটা কি, একটা হলো মেটাবলিক কজ, স্টেসিস, আর একটা হলো ইনফেক্টিভ কজ। দেখা যাচ্ছে অল্টারড কনসেন্ট্রেশন অফ বাইল সল্ট এবং লেসিথিন এন্ড কোলেস্টেরল, এগুলো যখন একটা অল্টারড কনসেন্ট্রেশন হয় তখনই হলো গল স্টোন ফর্মেশন হওয়ার চান্স থাকে। তাহলে মেটাবলিক সাধারণত নরমাল রেশিও যেটা আমাদের বাইল সল্ট এবং লেসিথিন টু কোলেস্টেরল সেটা হলো 25:1, আর যখন রেশিওটা যখন 13:1 হয় তখন এই কোলেস্টেরলটা প্রেসিপিটেট করে, তখনই দেখা যাচ্ছে যে গল স্টোন কোলেস্টেরল গল স্টোন হওয়ার কি একটা চান্স থাকে, ঠিক আছে। অল্টারড রেশিও অফ বাইল সল্ট এন্ড লেসিথিন টু কোলেস্টেরল ইজ 25:1, কিন্তু যখন এটা 13:1 হয়ে যায়, বিলো 13:1 হয়ে যায়, তখন কোলেস্টেরলটা কি প্রেসিপিটেট করার একটা চান্স থাকে। এই যে দেখেন যে সিঙ্গেল সাধারণত কোলেস্টেরল স্টোনগুলো সিঙ্গেল হয়ে থাকে, এই যে ছবিতে আমরা কোলেস্টেরল স্টোন দেখতে পাচ্ছি। তারপর দেখেন যে পিগমেন্টেড স্টোন, যেটা আমরা বললাম যে যাদের হিমোলাইটিক ডিজিজ থাকে তাদের এই হওয়ার চান্স থাকে। তাহলে দেখেন এই যে পিগমেন্টেড স্টোনগুলো আসলে দেখতে কেমন, এটার কালারটা কেমন, এবং এর সারফেসটা সাধারণত কোরাল শেপ, কোরালের যেমন শেপ হয়ে থাকে সেই সাধারণত সারফেসটা হবে কোরালের মতো, কোরাল শেপ। আর যেটা বলা মিক্সড স্টোন, যেটা মাল্টিপল এবং মাল্টি ফ্যাসেট হয়ে থাকে। তাহলে মিক্সড স্টোনের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল এবং মাল্টি ফ্যাসেট স্টোন। তাহলে একটা গল স্টোন যদি গলব্লাডারে থাকে তার প্রেজেন্টেশন কি হতে পারে, কি কি সিম্পটম আসলে থাকতে পারে। তাহলে একটা সাইলেন্ট কোনো সিম্পটমই না থাকতে পারে, বিলিয়ারি কোলিক থাকতে পারে, অ্যাকিউট কোলিসিস্টাইটিস, তারপরে ক্রনিক কোলিসিস্টাইটিস, অ্যাকিউট থেকে গ্যাংগ্রিন, পারফোরেশন, লোকাল অ্যাবসেস, ঠিক আছে, এগুলো কিন্তু হতে পারে। তারপরে এমপাইমা গলব্লাডার হতে পারে, বিপুসিল গলব্লাডার হতে পারে, গলস্টোন প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে। তাহলে এই যে স্টোনগুলা, তাহলে যদি গলব্লাডারে থাকে একরকম সিম্পটম, স্টোনটা যদি আবার পাস করে যদি সিভিলিতে চলে যায়, কোলেঞ্জাইটিস হতে পারে, গলস্টোন প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে, সেটা আবার ইন্টেস্টাইনে যে আমাদের গলস্টোন আইলিয়াস হতে পারে। তাহলে এভাবে করে কিন্তু তার প্রেজেন্টেশন, তাহলে উইদিন দা গলব্লাডার, উইদিন দা কমন বাইল ডাক্ট বা বাইল ডাক্ট, আর লাস্টে হলো উইদিন দা ইন্টেস্টাইন। তাহলে একটা গলস্টোন থাকলে কি কি সিম্পটম প্রেজেন্ট করতে পারে এটা আমরা স্যাররা জিজ্ঞেস করে, এটা কিন্তু বোর্ড কোশ্চেনে বা লং কেসে এটা জিজ্ঞেস করা হয়, তাহলে অ্যানসার গুলো এভাবে দিতে হবে। আরেকটা জিনিস, হোয়াট ইজ biliary colic, তাহলে biliary colic-এর যে ডেফিনিশনটা সেটা কিন্তু স্যাররা জিজ্ঞেস করে থাকে। তাহলে acute onset of pain in the right quadrant of the abdomen, severe spasmodic in nature, may radiate to the back of the chest or shoulder, pain may last for few minutes to several hours, not more than সাধারণত দেখা যাচ্ছে 12 hours। তাহলে দেখেন acute onset of
severe spasmodic type of pain that may radiate to the chest or shoulder. Pain may last for few minutes to hours or several hours. Pain is often precipitated by fatty meals. Attacks of pain are usually self-limiting but recur in an unpredictable manner, usually not associated with fever and vomiting. তাহলে একটা বিলিয়ারি কোলিকের কিন্তু ডেফিনিশনটা যেভাবে সুন্দর করে যে আমরা যেখানে বলার চেষ্টা করলাম, এটা কিন্তু তারা জিজ্ঞেস করে এটার সাথে সাধারণত ফিভার থাকে না, এটা ফিউ মিনিটস টু সেভারাল আওয়ার সাধারণত এটা প্রেজেন্ট করে। তাহলে একটা বিলিয়ারি কোলিক কিভাবে প্রেজেন্ট করে তার ডেফিনিশনটা কি এটা সারা জানতে চায়, তাহলে আমরা তার অ্যানসারটা কিভাবে দিব সেটা কিন্তু আমরা এখানে বলে দিলাম। মোটামুটি যে আমাদের আজকে ক্লাস কিন্তু এখানে আমাদের মোটামুটি আমাদের শেষ। এখন আসলে কেউ যদি কোনো কোশ্চেন যদি থাকে আমাকে কিন্তু তোমরা করতে পারো, আর যদি কোশ্চেন না থাকে আমরা এখানে আসলে আমরা শেষ করব। শেষ করার আগে আমরা আবার একটু কথা আমরা বলে দিচ্ছি যে লং কেসে এটা আজকে যেটা আমরা আলোচনা করলাম গলস্টোন ডিজিজ বা আমরা যেটা বললাম যে কোলিলিথিয়াসিস বা ক্রনিক কোলিসিস্টাইটিস যেটা আমরা বলে থাকি না কেন, তাহলে তার প্রেজেন্টেশনটা কি হবে এবং সেই রিলেটেড যে কোশ্চেনগুলো কি কি সারা করে। কারণ দেখা যাচ্ছে যে এটা কিন্তু কোশ্চেন আউট, কারণ দেখা যাচ্ছে যে আমাদের লং কেসে 50% কেসই থাকে হলো গলস্টোন ডিজিজ। তাহলে এই রিলেটেড কেসগুলো যদি আসে কিভাবে তার প্রেজেন্টেশনটা হবে সেটা কিন্তু আমরা এই যে এখানে আমরা বলার চেষ্টা করলাম। আশা করি এই আমরা একটু ক্লাসটা যেভাবে আমরা আলোচনা করলাম সেটা একটু ফলো করার চেষ্টা করব এবং সেভাবে আমরা খাতায় আমরা এটা লেখার চেষ্টা করব। আর যেভাবে আমরা বললাম যে এক্সামিনেশন গুলা স্পেশালি আমরা মার্কিস সাইনটা আসলে কিভাবে দেখব, আমরা যে হেড রাইজিং টেস্ট বা লেগ রাইজিং টেস্ট কিভাবে করব, লিভার কিভাবে পালপেট করব, স্ক্রিনটা আমরা দেখালাম যে একটু নিউ টেকনিকে আসলে স্যাররা এখন কোনটা পছন্দ করে সেভাবে আমরা দেখানোর চেষ্টা করলাম। মোটামুটি আজকের কেসটা এখানেই এই রিলেটেড আমরা ইনশাআল্লাহ লং কেস যেভাবে আমরা আলোচনা করতেছি যে আরো কিছু ইম্পর্টেন্ট যে লং কেসগুলো কি কি থাকে সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে। আশা করি মোটামুটি ক্লাস আমাদের এখানেই শেষ। তাহলে আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কিন্তু তোমরা মোটামুটি করতে পারো, তাহলে আমি যে ফেসবুক যেহেতু লাইভে আছি যদি কোশ্চেন থাকে তোমরা আমাকে করতে পারো, সেটা আমি এখনই অ্যানসার দিয়ে দিব। তারপরে পরবর্তীতে যদি কোনো কোশ্চেন থাকে এটা যখন আমাদের আরো যখন আপলোড হবে তারপরে আমি নোটিফিকেশন পাবো সেই অ্যানসার দেওয়ার চেষ্টা করব। মোটামুটি আজকে ক্লাস মোটামুটি এখানেই শেষ। আমি এখনো লাইভে আছি, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমি সেটা অ্যানসার দিব। আর যেহেতু আর কোনো কোশ্চেন আমরা দেখতেছি না, মোটামুটি আমরা তাহলে এখানেই শেষ করব। সবাইকে অনেক শুভেচ্ছা আমার ক্লাসটা শোনার জন্য, আর সবাইকে শুভরাত্রি। এই করোনার মাঝে আমরা আসলে চেষ্টা করতেছি যে আসলে ঘরে থেকে যতটুকু পারা যায় যে আমরা আমাদের টাইমটা যাতে ইউটিলাইজ করতে পারি। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুভরাত্রি। খোদা হাফেজ।